প্রকাশিত হয়নি। তবে সম্পূর্ণ হয়েছে সে রিপোর্টটি। আরো কিছু কাজ বাকি আছে যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন। তো আমি আ যেটা মনে করলাম যে সরকারের একটা আ আ শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আ ব্রিগেডিয়ার জাহাঙ্গীর এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে যেকোনোভাবেই যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয়। সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় আ গোয়েন্দা আ প্রধান, বাংলাদেশের সেনাপ্রধান আ ওয়াকার। তো তাদের একান্ত আ ইচ্ছা থাকার পরেও আ আমরা সবসময় সরব ছিলাম। আ যাই হোক আল্লাহ সবশেষ ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার। এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস এ খুব গুরুত্বপূর্ণ বলে রাখা আ প্রসঙ্গক্রমে এগুলো টেনে আনা উচিত। সেটা হচ্ছে এটার যেই আ তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান আ জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা আ মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথের সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা যে তিনি প্রচণ্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে। যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের অ্যা আ যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে ২ লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্যে। যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল। এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেয়া। উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী। প্রচন্ড রকমের এবং প্রচন্ড ভারত আওয়ামী লীগ আ প্রেমী। তো উনি ছাত্র জীবনেও ছাত্রলীগ করেছেন। সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই। তো যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সবশেষ সুযোগ এই বাংলাদেশকে অ্যা আ আপনি ভারতের বিরুদ্ধে ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোন ধরনের আ অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান-সম্মান আ প আম প্রশ্নে আপনাকে পোহাতে হবে। যাই হোক, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম। আমি তখন যখন ১ বছর আগে হবে সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে। তবে ওই সময় আ একজন বিশেষ ব্যক্তিত্ব তার পরামর্শক্রমে তিনি বললেন যে, "ইলিয়াস এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ হোক তারপরেই করব।" তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে। এটা নিশ্চিত করা। যাই হোক সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যেকোনো সময় গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশুদিন আ কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা আ না করে, প্রচার না করে সেই ক্ষেত্রে আমি আ এটার একটা অংশ প্রকাশ করব। এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম এটার জন্য না। আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা আ দ্রুত করা কারণ অনেকে পালিয়ে যেতে পারে। আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। সেখানে মূলত এই নাম কি? সোহেল তাজ। সোহেল তাজকে মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে আমি আজকের ১ম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো।
পাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো। তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয়, কি হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো। আচ্ছা, এই কথাগুলো কিন্তু মানে আমার মুখের কথা না। এটা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, আ এই বইয়ের তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন। এটা আপনারা এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়েই কাজ করেন। এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে। এদের এদের পরিবারের ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা-টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যাইতে পারে। কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে করে আসছে, তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম-টেম হয়েছে। ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ, যুবলীগ দেখেন, এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি বিশাল ৩২ নাম্বার বিশাল ব্যাপার, এখানে বসে না কি হয়েছে? ৩২ নাম্বারে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে। ৩২ নাম্বারে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারে কিছু। আজকে যখন কথা বলছি, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে। এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে উনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য। পাকিস্তান উনাদেরকে কিছু করে গিয়েছে, সেটা নিয়ে এখনো পড়ে আছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে উম রিপোর্টের আ আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু আ করব। পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক সরব এবং কথাবার্তা বলি। আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি হচ্ছে। বাট আ তার অনেক তথ্য আমার কাছে আসছিল, যেই প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছিলাম। আচ্ছা, এখানে দেখেন বিডিআর এর যাকে আমরা শহীদ বলি, আল্লাহ উনাকে শহীদ হিসেবেই মেনে নিক, যত কিছুই হোক, উনার ভেতরে ভারত বিরোধিতা ছিল। এই যে মেজর জেনারেল শাকিল। কিন্তু তিনি একজন চোরও ছিলেন। যিনি বিডিআর এর ডিজি মারা গিয়েছেন ৫৭ অফিসারের মধ্যে একজন। আমার আমার কথা না। আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, ১৫ই মার্চ ২০০৭ তারিখ হতে ২৮শে সেপ্টেম্বর ২০০৮ তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি। আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল, উচ্চ দামে বিক্রি করা, চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয়, যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান। প্রাথমিক পর্যায়ে ১৫ই মার্চ ২০০৭ হতে ডাল ভাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক ২০ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে ১ জুলাই ২০০৭ পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক ৩৫৪ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। আচ্ছা, আ মূলত এই হচ্ছে শুরু। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে, অনেক অপারেশন আছে যেগুলো কিনা আ নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাধিয়ে দিয়ে তারপরে তারা করে। কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন, যেটা কিনা সরাসরি ভারতীয় অ গোয়েন্দা সংস্থার ট্রেইনড কিলার যারা এসেছিলেন তারা এসে এখানে হত্যাকাণ্ডে অংশ নেন। তো এই ঘটনাটি যে ঘটানো হলো,
এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেল? আমাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে, তাই না? সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে, এখানে কিছু একটা হতে যাচ্ছে। সেই রিপোর্ট মানা হয় নাই কেন? এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার, সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ছিল। যেমন আ 46 ব্রিগেড, 13 ব্রিগেড, 30 ব্রিগেড এরকম কয়েকটা ব্রিগেড, তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল। এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত, প্রচারিত একটা নাম। সে নিজে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এবং কর্নেল মুজিব যিনি মারা গিয়েছেন, যার কথা একটু আগে বললাম, আ চোর শাকিল চোরের সাথে আমি ২ দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে লিখেছিলাম গমচোর শাকিল। গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার খুব কষ্ট হয়, শাকিলের ছেলে আছে, খুব ভদ্র স্মার্ট একটা ছেলে আছে, সাকিন নাম। সাকিন ভাই, আ আমা আ মানে উনার কাছে অনুরোধ থাকবে, আপনার পেটে, আপনার পরিবারের সবার পেটে চুরির টাকা আছে। আপনার এত আ সুশীল সাজার কিছু নাই। চুরির টাকার জন্য আপনার বাপ যেহেতু এটা কামাই করেছিল, আল্লাহর কাছে তওবা করে নিয়েন যে, আল্লাহ, চুরির টাকা যা আছে, বাট ভবিষ্যতে আল্লাহর ওয়াস্তে আপনার এদিন বক্তব্য দেখলাম আপনি বিডিআর সদস্যদের মুক্তি চেয়েছেন। এটা একটা গুড নিউজ ছিল। আপনি ভবিষ্যতেও আশা করি দেশের পক্ষে কাজ করবেন। আপনার বাবাও কিন্তু দেশপ্রেমিকই ছিল। চোর ছিল কিন্তু দেশপ্রেমিক ছিল। সে ইন্ডিয়া বিরোধী ছিল। যে কারণে আপনার বাবাকে মারা হয়েছে। সো এই প্রেক্ষাপটটা তৈরি করে দিল কারা? আপনি যদি বলেন এই যে পিলখানার হত্যাকাণ্ডে, আমি এখন ডিএটি তৌহিদের নামটাও রিপোর্টে দেখলাম। এখন ডিএটি তৌহিদের বিষয়টা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে তারা, এই বিডিআর এর যারা আছে তারা নিরীহ নিষ্পাপ। এর মধ্যে কয়েকজন আছে, যেমন সিপাহি মঈন, তারপরে আ আরো কয়েকজন সিপাহি এর সাথে সম্পৃক্ত ছিল, যারা জানতো যে এখানে একটা আ গোলাগুলির ঘটনা পর্যন্ত যাবে। কিন্তু তারাও কিন্তু সবকিছু একদম পুরোপুরি জানতো না। আবার কিলিং এর সাথেও কিছু ছিল। যেমন তোরাব আলীর ছেলে লেদার লিটন, আ তোরাব আলী, এগুলো এরা কিন্তু ছিল। তোরাব আলী বাইরে থেকে এসে সেখানে অংশ নিয়েছিল। কিন্তু তাদের সবাইকে সেফ এক্সিট দিয়েছে সরকার। আচ্ছা, এখন এই যে বিডিআর এর যাদের নাম এসছে, এখানে অনেকের নাম আসবে কিন্তু বিডিআর এর। আমরা তো এতদিন ধরে বিডিআর এর সবাইকে মুক্তি চাচ্ছি। কিন্তু বিডিআর এর অনেকের নাম আসবে। কিন্তু আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে বিডিআর এর সদস্যরা যারা এই আগের পূর্বের যে বৈঠকগুলো আপনারা এই রিপোর্টে পরবর্তীতে জানবেন, যে আগের যে বৈঠকগুলো হতো পিলখানার আপনার মসজিদে, এই বৈঠকগুলোতে তাপস থাকতো। এই বৈঠকের কিছু বৈঠকে সোহেল তাজ নিজেও ছিলেন। তারপরে আরো যারা বাইরে থেকে গিয়ে তারপর বিডিআর আ সদস্যদের সাথে বৈঠক করতেন। তাদের ক্ষোভ কিন্তু আজকে থেকে না। তাদের অনেক ক্ষোভ আছে। তাদের ১ মাসের ছুটি দেয়া হয় প্রতি বছরে। তাদের স্ত্রীদের বাসায় থাকে, তাদের সন্তানরা বাসায় থাকে। তার বাবা-মার সাথে তারা ২ মাসের ছুটি চেয়েছেন। এটা খুবই যৌক্তিক একটা বিষয়। তারপরে তারা তাদের অ্যা এই সেনাবাহিনীর যেসব চোরেরা, যে চোরেরা তাদেরকে শাসন করে, সেই চোরেদেরকে তারা চায় নাই। ভাই, একটা জিনিস খুব পরিষ্কার। আপনি সেনাবাহিনী বলবেন যে, "হ্যাঁ, সেনাবাহিনী কেন সরে যাবে? সেনাবাহিনী সরে গেলে তারা কি হবে? তারা চুরি করবে।" তো আপনি তো চুরিই করেন। এই রিপোর্টে এসছে যে মেজর জেনারেল শাকিলের স্ত্রী ৳৬০০ কোটি পাচার করছিলেন। সেই পাচারের টাকা ধরা হয়। ধরার পরে সেটার কোনো তদন্ত করা হয় না। মেজর শাকিল এবং এই সেনাপ্রধান মইনু আহমেদ, তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সবাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। এই যে জিনিসগুলো, তার মানে হচ্ছে বিডিআর এর লোকজনকে খেপানো, তাদের এই যে পচা দুধ খাওয়ানো, তারপরে তাদের অপারেশন ডাল ভাতের টাকা মেরে দেয়া, তাদেরকে ছুটি না দেয়া, তারা আর্মি অফিসার চায় না, সেখানে আর্মি অফিসার তাদেরকে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তারপর ধরে রাখা। এই এ মেজর জেনারেল শাকিলের স্ত্রী, যাকে আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে, উনারা ধর্ষণ করার কিছু নাই। উনি এমনিতেই দিতেন। অ্যা কর্নেল মুজিবের স্ত্রীরও অনেক ঘটনা। আমি এগুলো নিয়ে এই আলোচনায় যাইতে চাই না। সো এত বেশি আবেগ দেখানোর দরকার নাই। উনারা যে কি, কি কত মানে বড় মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন, এদের বিচার হওয়া উচিত। রিপোর্টে যেহেতু এসেছে, এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক। বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে, জানাইতে হবে। এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে, আমরা পুরা রিপোর্ট কিন্তু পাবলিক করে দেব। অতএব আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী পরিকল্পনা করেছে।
এবং পিলখানা হত্যাকাণ্ডের দিন আপনারা দেখেছেন যে বিডিআর এর অনেক অফিসার তারা গোলাগুলি করেছে। হ্যাঁ, তারা হয়তো সেখানে লুটপাটও করেছে। তারা সেইখানে একটা পর্যায়ে গিয়ে গোলাগুলিও করেছে। তারা এক পর্যায়ে গিয়ে হইতে পারে কেউ ধর্ষণের সাথেও জড়িত হয়ে গিয়েছিল। কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করল কারা? বিডিআর এর সদস্যদেরকে এই যে খেপিয়ে তুলল, এত আপনি তো সেদিন আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন। বিভিন্ন গণমাধ্যমে তারা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যগুলো তো মিথ্যা না। খুবই ন্যাচারাল একদম অর্গানিক বক্তব্য তারা দিয়েছে। তার মানে তাদের ক্ষোভ ছিল। তাদের ক্ষোভ থাকার পরেও সেই ক্ষোভগুলো সেনাবাহিনী তো বালছেরা একদম সবসময় ভাবের সহিত থাকেন ওনারা। ওনাদের ভাবের ঠেলায় চোরের বাচ্চারা সারা দেশে চুরি করে বেড়ায়। যেখানে বসাবে সেনাবাহিনীর যেখানে বসায়, বিডিআর এ বসাইছেন, চুরি করে। যেখানে বসান এগুলো যদি নাম ধরে বলি আপনি বিডিআর এর বাংলাদেশের সব ঢাকা মেডিকেলের কথা ধরেন। ঠিক হয়েছে আজ পর্যন্ত ঢাকা মেডিকেল সবচাইতে মানে অনিয়ম বিশৃঙ্খলা ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের পরিচালককে ওনাদের বালগেডিয়ার একজনকে নিয়ে বসায় রাখেন। তো আপনারা কি বালটা ফালান? কিছুই করতে পারেন না। তো আপনারা বাল যাওয়ার দরকার কি ওইখানে? এইভাবে ওনারা সব জায়গায় গিয়া বসে থাকবে। ওনাদের একজনকে বসাইতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরে তোর কাজটা কি? ওখানে বসাইতে হবে। সিটি কর্পোরেশনে তোর কাজ কি? চোরের বাচ্চা, তুই যা ওই কনস্ট্রাকশন করার দরকার কি তুই? তুই এগুলির মধ্যে থাকিস। থাইকা চুরি আরো ভালো করে তারা শেখে। প্রাতিষ্ঠানিকভাবে আর্মি চুরির সাথে জড়িত হয়ে গিয়েছে। তাদের এগুলি বলার পরেও তারা শোনে নাই। না তারা সেনাবাহিনী, বালবাহিনী তিনি এখন আর বিডিআর কে তারা মানে কব্জা করে রাখতেই হবে তারে। রাখেন কোনো সমস্যা নাই। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। রাখেন সমস্যা নেই। আপনি চুরি করেন কেন যায়া? এগুলো তারা করেছে, পিলখানাতেও করেছে। আচ্ছা এখন পিলখানার এই যে সৈনিকদের কথা যেটা বলছি, যাদের নিয়ে বৈঠক হয়েছিল, যারা জানতো যে পিলখানায় একটা ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে সেটা তাদেরকে বলা হয়েছে। আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে, যেই রেকর্ডে জিজ্ঞাসাবাদে যাদেরকে হত্যা করা হয়েছে, যে বিডিআর সদস্যদেরকে আমার এই ৫ আগস্টের পরপর আমার যে পিলখানা নিয়ে যে অনুসন্ধান আমি দেখিয়েছিলাম, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই সৈনিকরা বলেছিলেন যে, "স্যার আমরা জানতাম এখানে একটা ঘটনা ঘটবে। কিন্তু কি ঘটনা ঘটবে? ঘটনা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে বিডিআর এর ডিজি কে জিম্মি করা হবে। শেখ ফজলে নূর তাপসের বাসায় বসে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী হন নাই। ২০০৮ সালের ডিসেম্বর মাসে একটা বৈঠক হয়। সেই বৈঠক সরি নভেম্বর মাসে একটা বৈঠক হয়। সেই বৈঠকে ফজলে নূর তাপসের বাসায় বসে শেখ হাসিনা সরাসরি ফজলে নূর তাপসের ফোনের লাউড স্পিকারে সেখানে উপস্থিত সৈনিকদের সাথে কথা বলেন। এবং কথা বলে তাদেরকে বলেন যে, "তোমরা আমার জন্য তোমাদের পিলখানায় যেই জায়গায় তোমাদের ডিউটি থাকবে আমার জন্য নির্বাচনে আমার জন্য কাজ করবা। তোমাদেরকে আমি ক্ষমতায় আসার সাথে আমি তোমাদের এই সব দাবিগুলো পূরণ করে দেব।" এটা বলা হয়েছিল সেখানে সেই বিডি বিডিআর এর সদস্যদের সাথে। তাদেরকে বলা হয় নাই যে এখানে এইভাবে নির্মমভাবে মানুষকে খুন করা হবে। তাদেরকে বলা হয় নাই পরবর্তীতে পিলখানার দরবার হলে ঢুকে কিছু ভারতীয় লোকজন এসে তারপর গুলি করা হবে। তারা এইটুকু জানতো। তাদের এটা তো ন্যায্য দাবি। হ্যাঁ, এখন এটারে যদি আপনি মিউটিনি বলেন, এটারে যদি আপনি দলীয় শৃঙ্খলা করা বলেন, সেটা সর্বোচ্চ শাস্তি হইতে পারে ৭ বছর হবে। সর্বোচ্চ শাস্তি কারোর ১ বছর হবে, ২ বছর হবে, ৩ বছর হবে। আজকে কত বছর তারা জেল খাটছে। তাদের শেষ। তারা যদি সর্বোচ্চ শাস্তি করে থাকে, তারপরেও তাদের শাস্তি শেষ। তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় ঢুকিয়ে রেখেছেন। আর আপনারা চোরের বাচ্চা চোরেরা আপনারা আপনাদের লোকজনের বাঁচানোর জন্য তৎপর হয়ে গিয়েছেন। কারোর কোনো দোষ নাই। আওয়ামী লীগে যারা ছিল তারা এতদিন ধরে এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেল। কোনো সমস্যা নাই। ইন্ডিয়ান বাপেদের সাথে ওর বাপেরা এখনো পর্যন্ত এসে ক্যান্টনমেন্টে এসে তারপর বৈঠক করেন। কোনো সমস্যা হয় না। এই আর্মির যারা এই তদন্ত শেষ দিকে এসে তারপরে এটা করলো, ধামাচাপা দেওয়ার কাজ করলো, তাদেরও কোনো সমস্যা নাই। সব দোষ বিডিআর এর। বিডিআর এর খালি শাস্তি হচ্ছে। তারা এখন পর্যন্ত এই ১৬ বছর জেল খাটলো, এখনো তারা জেলই খাটবে। বিডিআর এর যারা জড়িত ছিল, কিসের জন্য জড়িত ছিল, তারা পরিকল্পনার কোন পার্টটুকু পর্যন্ত জানতো, সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। অতএব আমি আপনাদেরকে আজকে উপসংহার টানলাম যে রিপোর্টের কি অংশগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরা হলো। আমি আ আগামীকালকেও আমার সাথে কয়েকজন সেনা কর্মকর্তা আ একটা লাইভে থাকবেন। আমরা কালকে রাত আবার ঠিক ১০ টায়, আমি জানি না ১০ টায় হতে পারে, ৯ টায় হতে পারে। আমরা আরেকটা লাইভ করব এবং ধারাবাহিকভাবে নেক্সট কয়েকদিন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটা করে তুলে ধরার চেষ্টা করব। সরকারের কাছে অনুরোধ থাকবে, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরিষ্কার করি বিষয়টা যে, আমি কেন এতদিন ধরে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এত আমার আগ্রহ কেন ছিল?
এত তৎপরতা কেন দেখিয়েছি? অবশ্যই বিডিআর এর যে লোকজন আছেন, এই বিডিআর এর লোকজনের প্রতি আমার একটা সিম্প্যাথি আছে। তাদের পরিবারের যেই করুণ ইতিহাস, আমার যদি ক্ষমতা থাকতো ভাই আমি এই ২-৪০০ কোটি টাকা তাদেরকে দিয়া দিতাম যে, "ভাই আপনার পরিবারগুলো নিয়ে আপনি ভালো থাকেন। আমি আপনাদেরকে আর্থিকভাবে ভাই ওইভাবে সাহায্য করতে পারি নাই। এটা আমার অপারগতা।" তবে আমার আইনগতভাবে আমি আপনাদের যারা জেলখানায় আছেন, যারা জেলখানা থেকে বের হয়েছেন তারা সকলে জানেন বিডিআর এর যেই তাদের যে একটা সংগঠন আছে, সেই সংগঠনেরও নেতৃত্বে যারা আছে তারাও জানেন যে আমার ভূমিকা এখানে কি ছিল। আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। কিন্তু এইটার চাইতেও বড় যেই কারণে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম, সেটার কারণ হচ্ছে আমি মনে করি ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড পিলখানায় ঘটেছে, সেটাই বাংলাদেশের গেল ১৬ বছরের যে ভাগ্য সেটা নির্ধারণ করে দিয়েছিল। এটার কারণে আর্মি কথা বলতে পারে নাই। পুরো আর্মিকে শেখ হাসিনা একদম তার ভারতীয় বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অতএব এই হত্যাকাণ্ডের মূল রহস্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে এখানে আওয়ামী লীগ দলগতভাবে, সেনাবাহিনীর কোন কালপেটরা, চোরের বাচ্চারা এখানে সম্পৃক্ত ছিল তারা, তারপরে দেশের ভেতরে কারা এটার সাথে সম্পৃক্ত আছে। আমি মনে করি এই যে অ্যা অ্যা স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে তার নামও এসছে ইয়েতে, আপনারা এগুলো জানবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এই চোরের বাচ্চা আপনার এই পিলখানা হত্যাকাণ্ডের যেই আপনার পরবর্তীতে যে তদন্ত কার্যক্রম, এই তদন্ত কার্যক্রম পুরো ধামাচাপা দেওয়ার মাস্টার মাইন্ড ছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে পদত্যাগ করাইতে হবে। বর্তমান আইজিপি, পুলিশের যিনি আইজিপি আছেন, বাহারুলের নাম এসছে। আমি মনে করি তার দ্রুত পদত্যাগ করা উচিত এবং তাকে আইনের আওতায় আনা উচিত। যার যতটুকু শাস্তি সেটা ১ মাস হোক, ১ বছর হোক আর ১ যুগ হোক। যার ফাঁসি হয়, যার যেটা হয় সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে, এটা শুধু আ ওই জাদুঘরে বন্দী করে রাখার জন্য না। অতএব সরকারকে বলব দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুন। এতে আপনাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আর এটা যদি আমাদের মাধ্যমে যদি এটা প্রকাশ হয়, এটাতে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং আপনাদের যেই সদিচ্ছা, সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে। যাই হোক, আ প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলব যে সোহেল তাজকে একটু নজরে রাইখেন। আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবে যেন বলতে পারেন না যে আবার বিমানবন্দর দিয়ে আপনারা কিছু জানেন না, বুঝেন না, এমনিতেই চলে গিয়েছে। যারা এখানে নাম এসছে তাদের সকলকে আ ধরার জন্য যেটা করা দরকার মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে, গাজী সাহেব, আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে, রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছেন। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের কি যদি মহানগর না কি একটা ছবি,
তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপি পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে। গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্কিউ ময়দান। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানের। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে পিছিয়ে চললাম। আবার কাফেলাকে গাড়ি 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়। স্টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসা স্বপন, পাশে বসা আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা টারা হতো আর কি। ঢাকা জেলার এসপি Mahbub, not Major. He was given during the war, he was given rank of a captain. Mahbub was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাসা। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, তো আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়। সে থাকতো মিন্টন রোডে, মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টি ফ্ল্যাট, ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো একটা। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু ম্যারেজ।
মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছে, আমার অফিস থেকে জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজীর গরম বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সারদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে। তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড abducted officer and his wife. মাহবুবকে চাইনি কি? এটা তো সাংঘাতিক কথা। গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠাইছে, কে বলছে? আমি মাহবুব বলছি। বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি? জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ, এদেরকে ডাকানো হয়েছে। এরাও আসছেন। মেজর কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ, এরা উপস্থিত আসছেন সবাই। জিয়া রহমান অলসো কেম, ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন বলে চলো। তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে, তার মানে things will be under control। আর সারা দেশে কি হচ্ছে এগুলো কিন্তু জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, স্বপন আর লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রোবাসটা আসছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন্ডিমিনটা আমি চিন্তা করছি যে আমি কি করব, কি করা কি। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়োজিত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে, এটাও তো একটা সমস্যা। এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু, ওদের দেখে তো ওরা ঘাবড়ায় গেছে। তারপরে নিম্মির অবস্থা, তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর না যাবো দেখলাম সিটিং রুমে প্রথম আমাকে ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখে সব মজলিস বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল। তখন এর মধ্যে গাজী গহমেস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো না। আর ওই গার্মেন্ট 17 দিন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান,
মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করব। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা, ওর পা ধরে মাপ চা। আমার বউয়ের পা ধরে মাপ চা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জ্বরে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচার আল্লাহর কাছে, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার মুজিব বেগম ওদেরকে উপরে নিয়ে যা। তখন ওদেরকে উপরে নিয়ে ওদের আস্তে আস্তে কি জানে। এরপর আমরা বলি এক কাম কর, শফিল্লা, তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। শফিলে পিক আপ দি ফোন, রেড ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী has to produce the missing officer, his wife and এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাঁপাকাঁপি শুরু, ওদের গাজীগুলো মতো তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার ডিজায়ার, কি স্যার, প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল, আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন ছবি বললে, তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি, তখন বলে, স্যার প্লিজ ডোন্ট, আই হ্যাভ গট মাই মোরাল এথিক্স, আই এম প্রমিস বাউন্ড, টাচিং দ্য কোরআন ওয়েন আই গট কমিশন, আমি এটা আপনার এই কোন রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে, আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান শফিরে বললো, শফিউল্লাহ আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, নিমের হাতে উপরে চলে গেছে। ফোন করার পরে শফিউল্লাহ বলে যে, লোক মোমেন্ট, আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দে আমারে দে। উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে, মোমেন, আমি মুজিব বলছি। He said, sir, I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা, জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে। শফিউল্লাহ, কি করা যাবে? উইদিন 5 minutes ক্যাপ্টেন শহীদ arrived.
He was from Cavalry, and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। হ্যাঁ, ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে, আর আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, সরি, ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন, হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে তখন মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার, I have been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা deployed আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to surrender to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার, আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না, ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো, তুই মাফ করে দে। আমি স্যার, আমি তো বললাম। স্যার, শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না। আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না, উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও তুই। আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তো ওর থেকে যে কোনো সময় গিয়ে ডাক্তার যাইতাম, খাবার খাইতাম বসে। কই মাছ পছন্দ করতেন, ওই ওনার চৌবাচ্চে সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে আর্মির খবর না দিয়ে। তো এখন উনি বললেন, ঠিক আছে দাঁড়েন, যা, আমি বিচার করব। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে কেন, শোনো এক কাজ, আই গাড়িগুলো আহমদাদা তুই যাবি এ দেশাতে, বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পাদন করার জন্য। নিমি বলল, খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলো। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম ওই সমস্ত সম্প্রদান করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে, ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার একটা এই তোমার নিমের ঘটনাকে নিয়ে এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে। এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না, অল দিস থিংস
এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার। দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আরবি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে। আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাইরে হয়েছে, পিও 9, প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল তখন। কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service. এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 এটাকে বলা হইতো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, পিও 9। তো ওই পিও 9 এর আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। তো পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেরুল্লাহ। এটা কি নাজু, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কোনো গোষ্ঠীর লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওথ নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সে জায়গায় চাকরি করতে না পারি। ইউ বিকাম ভেরি ইমোশনাল। তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়। তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাইরে গেল। আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের। আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য
যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর that was the last meeting between us and between me and শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ। তো আমরা চাটা খেলাম। হ্যাঁ, শেখা বলে, দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে? বলে কি, না না, তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন। 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে? আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললে যে, না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি? তোরা যদি বিদেশে চাকরি করতে চাস, আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যার ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস, তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম, চাচা আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃত করছেন। আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই, দুজনেই। এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময়, যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে, কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনি রাজনীতি করতেছে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইল জিগান, এই কথা জানলো কিভাবে জনগণ? তখন আবার তোফাইল কাজ এগুলি মুছে জলদি জলদি। চাচা, এই যে চাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, চাচা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম, স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াইটা এবার পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতিতে কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল
মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো না, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। হাসিনা, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা was far more vicious এবং রক্তপিপাসু than her father. এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল একনায়কত্বে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর এটা জলিলকে আপনারা মেজর জলিলকে গ্রেপ্তার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেপ্তার করতে হলো? ও, সে আমাদের একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke out, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেব না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে বাধ্য। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন নবন এরা ছিল, সব ক্র্যাক পার্সন, সবাই চিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওভার কাপড় ঠিক। আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। এক সময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, দীপি ধর আমাদের কাছে আসলেন। তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন জিপি ধর আমাদেরকে, আমরা নোটিসও করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয়েজ, gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা আচ্ছা, গিয়েছে, এটা তো 2 মজার লক্ষ ব্যাপার। নারী সম্ভ্রম হারিয়েছিল। পাকিস্তানি মিলিটারিরা 30 লক্ষ তো নয়। শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধহয় আবার বইমেজে লেখাতে
আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার শ্রোতাদের বলছি, জি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে। সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলে যে ক্ষয়ক্ষতির, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? যে সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। এখন 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বললো 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাট করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz Bhai came and Rizal Karim came. They saw David was to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বলল, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, the way he was rogering my mother tongue, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বাউন্ডুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপিধরের কথা, স্যার এটা কারা করেছে স্যার? দীপিধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার ক্ষেত্রে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে?
ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই হলো ব্যাপার। আর এটা সিরাজ শিকদার সহজ ব্যাপার। এই যে এটা বুঝতে রকেট সায়েন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে ২ লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র ২ জন নারী চিনি। আর কি বলি? হুম। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে আমি যদি একদম হবে না, হ্যাঁ, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলভ্রান্তি করতে যাবো? হ্যাঁ। আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি ২ জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। হুম, রাইট। আর স্যার সব শেষ কোয়েশ্চেন হচ্ছে সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো? এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেব স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ইএ চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। ইএ চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা হয়েছে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট it was I think too late, but whatever it is, he got caught. স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে ২-৩ বছর আগেও আপনার মাসল-টাসেল একদম সিক্স প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয় নাই। আলহামদুলিল্লাহ। দেখো তোমার সাথে কথা বলতেছি, তুমি আমারে দেখতেছো, সবাই দেখতেছো। নিম্মি ভাবি কেমন আছে, আমাদের সবার প্রিয় ভাবি? না, উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। ও উনি নাই না, ও আচ্ছা। ও হ্যাঁ শুনছি। এবং উনি মারা গেলেন কত বছর, প্রায় 1905 সালে মারা গেছেন। ২০০৫? হ্যাঁ, কারণ হুম। she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was, when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো না। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th stage এ ক্যান্সার চলে যায়, তখন আর সেই যুগে কোন চিকিৎসা করতে পারে। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, কিন্তু আমি কি করতে পারি। যাক প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ৫০ বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি ৮ লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব উনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা উনার একটা বক্তব্যে শুনলেন। উনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার উনাকেই চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত ১৫ বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম। হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়নাঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর
ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব উনাদের প্রতি সুবিচার করেন নাই। এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন। এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই ২১শে আগস্টের মতো, ততবারই ১০টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত। উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও নাই, সেটা কোনোদিন করব না। কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, উনার বয়স ৮০-র উপরে, আপনার ৮৫ তাই না স্যার? না, ৭৫। ৭৫। যাই হোক ৭৫ বছর বয়স। তো ৭৫ বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান। এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয়, তাহলে তিনি আবারও দেশে যেয়ে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা পিছপা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্যই যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করেছে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি রয়ে গেছে, তা আল্লাহ